এই ভাঙন এবং ক্ষয়ের মূল দায় যায় 1897 সালের ভয়াবহ ভূমিকম্পের ওপর। এই প্রাঙ্গণে সেই সময় নাকি 2000 মানুষ একসঙ্গে বসে নামাজ পড়তেন। কথা বলো আমার সঙ্গে। এই হলো সেই সিঁড়ি যার নিচেই রয়েছে সমাধি। 300 বছর আগের আর্কিটেকচার, কত নিখুঁত এবং সুন্দর। নমস্কার, আমি ইন্দ্রজিৎ। কয়েক শত বছর পর আবারও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম। থাম্বনেল থেকে তো বোঝাই যাচ্ছে দিস ভিডিও ইজ অ্যাবাউট আওয়ার স্মল ট্রিপ টু মুর্শিদাবাদ। আসলে আমাদের কলেজেরই এক কলিগ দাদা ইয়াসিনদার বিয়ে উপলক্ষে আমাদের কয়েকজনের মুর্শিদাবাদ যাওয়া। আর যেহেতু এই বুড়ো বয়সে এসে আমি এই প্রথম মুর্শিদাবাদ যাচ্ছি, তাই আমি তো ভীষণই এক্সাইটেড। তাই সময় নষ্ট না করে চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। সন্ধে হতেই আমি পৌঁছে গেলাম উত্তরপাড়ায়। এখানে আমার সঙ্গে জয়েন করবে প্রিয়জিৎ এবং অরিন্দম দা। বলতে না বলতেই প্রিয়জিতের সঙ্গে দেখা। আমরা যাচ্ছি। আসলে আমাদের ট্রেনের টাইম কাল একটু সকালের দিকে। যেহেতু আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা, বিশেষ করে দূর থেকে যাব, তাই কারোর ট্রেন ধরতে দেরি হতেই পারে। সেই সমস্যা এড়ানোর জন্যই আমরা ঠিক করি আমরা 3 জন অনিমেষদার বাড়িতে নাইট স্টে করে সকালে একসঙ্গে বেরিয়ে পড়বো। কিছুক্ষণ পরেই আমাদের অরিন্দম স্যারও এসে পড়লেন। ছেলের আউটফিটটা দেখে নিজে দেখা কে বলছে? আমি তো যা পরে আসি কলেজে সেই পরে রোজ পরে আসি 50। ঠাট্টা করতে করতে পৌঁছেও গেলাম অনিমেষদার বাড়ি। আর পৌঁছেই আনএক্সপেক্টেডলি দেখা হলো এই পরম সুন্দরীর সঙ্গে। Hey, what's your name? What's your name? এখন আমরা সবাই অনিমেষদার বাড়িতে এসেছি। প্রিয়জিৎ ওখানে কথা বলছে। তো মাকে জানাচ্ছে পৌঁছে গেছে। মাকে জানাচ্ছে পৌঁছে গেছে, আর কাউকে জানাচ্ছে পৌঁছে গেছে। আচ্ছা, যাদের বাড়িতে এসেছি সেই এখন নেই বাড়িতে। সে আসবে, একটু পরেই আসবে। একটু রেস্ট নিই, অনিমেষদা আসুক, তারপর আবার রেস্ট হবে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, ভোরবেলা আবার ট্রেন। এত শান্ত বিড়াল আমি প্রথম দেখছি। তার উপর লাজুক, কারোর সঙ্গে কথা বলছে না, তাকাচ্ছে না, মুখ লুকিয়ে বসে আছে। তবে লাজুক তো একজন আছে যে ভিডিও করছে অলরেডি। সেই বটে, কিন্তু আমার থেকেও বেশি লাজুক। হাই, তাকাচ্ছেই না আমার দিকে। এবার একটু ঘুরেছে, শুয়েছে। কথা বলো। আই এম ইন্দ্রজিৎ। হোয়াটস ইওর নেম? যা ঘুমিয়ে পড়ছে নাকি? আমি ছাড়বো না, পিছনে লেগে থাকবো। ইফ টিজিং হচ্ছে। এই যে আমাদের হার্ট থ্রব অফ আরপিএমসি। আমার বাড়িতে আজকে 3 জন ভাই এসেছে। প্রত্যেকটা ভাই খুব বিখ্যাত, মারাত্মক বিখ্যাত। জেঠিমা আমাদের চা, বিস্কুট এবং চানাচুর দিয়ে গেছেন। প্রিয়জিৎ কি খাচ্ছিস রে? এটা লাল লাল এখন ওইগুলো খাওয়ার পালা। আমাদের স্যার আমাদের জন্য কত কিছু করছে, প্রচুর কিছু করছি আমাদের ভাইয়ের জন্য। অরিন্দম দা সকাল অনিমেষদা সকাল থেকে খাচ্ছে আমাদের জন্য। সকাল থেকে কিছু খাইনি। বাকি আছে। হ্যালো 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 হ্যালো। এবার ডিনার সেরে ফেলার পালা। জেঠু জেঠিমা আমাদের জন্য ডিনার নিয়ে আসছেন। আমরা ডিনারটা একটু হালকা রাখতেই বলেছিলাম, যদিও বিশেষ হালকা ছিল না। জেঠিমার রান্না তো এমনিতেই অসাধারণ, প্রতিটি পদই খুবই সুস্বাদু ছিল। মায়েদের রান্না সবসময়ই সুন্দর হয়। খাওয়া দাওয়া এখন আমাদের হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেল। এতক্ষণ ধরে খালি গল্প করে যাচ্ছি। রান্না মাটি, কিন্তু ভাই 1:45 বাজে। হ্যাঁ, 1:45 সত্যি। 4টের সময় উঠতে হবে, কোচি করে সবাই ঘুমিয়ে পড়ো। চলো, গুড নাইট। টাটা, গুড নাইট। শুতে না শুতেই অ্যালার্ম বেজে উঠলো। ঘড়িতে এখন 4:40। তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। গুড মর্নিং। এখন আমরা সবাই যাচ্ছি, গাড়ি এসে গেছে, গাড়িতে উঠবো। তারপরে বাকিদের টিম মেম্বারদেরকে তুলে ট্রেনের জন্য। এই হলো গাড়ি, এতে করেই আমরা যাব স্টেশন। আমাদের লাগেজগুলো রেখে দিয়ে ফাইনালি অ্যান্ড অফিসিয়ালি মুর্শিদাবাদের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। আরে কারে কাকা, আওয়ার নিউ মেম্বার জাস্ট জয়েন্ড। পঙ্কজ দা, সে হাই। কিছুক্ষণ পরেই আমাদের আরো এক মেম্বার কৃষ্ণাঙ্ক দাও জয়েন করলো। আমাদের আরো 2 জন মেম্বার জয়েন করা বাকি, অভিজ্ঞতা এবং দেবজানিদি। ওরা ডাইরেক্ট স্টেশনে পৌঁছে যাবে, তাই ওদের সঙ্গে আমাদের দেখা হবে স্টেশনে। প্রায় 30-35 মিনিট পর আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। আমরা সবাই মিলে আজকে কলেজ থেকে বেরিয়ে পড়েছি ইয়াসিনের বিয়েতে যাবো বলে মুর্শিদাবাদ। যাওয়ার কথা ছিল অনেকের, কমতে কমতে এই কাজে উইকেট পড়ে গেছে, হাফের বেশি উইকেট পড়ে গেছে।
এই কটা উইকেট নিয়ে আমরা চললাম 19 থেকে 7 তাই তো হাজার দুয়ারি এক্সপ্রেসে। হ্যাঁ ও আছে, ইজ দ্যাট। এই হলাম আমরা, আমাদের ফুল টিম ফর মুর্শিদাবাদ, টোটাল 8 জন। এবার যাচ্ছি আমাদের ট্রেনের উদ্দেশ্যে। দেখো আমি আর নতুন ফোকাস করছি, এই ভিডিওগ্রাফি হচ্ছে অভিজ্ঞতা। তুমি কেমন কাকে ফোকাস করছো? হ্যাঁ এই হলো আমাদের ট্রেন হাজারদুয়ারি এক্সপ্রেস। আমরা ভিতরে ঢুকে একটু নিজেদের সিটসগুলো খুঁজে নিচ্ছিলাম। ট্রেন ছাড়তে একটু সময় আছে, তাই ভাবলাম একটু কফি খেয়ে নেওয়া যাক। ফাইনালি 6:50 একদম এক্স্যাক্ট টাইমেই আমাদের ট্রেন তার যাত্রা শুরু করলো। ধীরে ধীরে সে তার গতি বাড়াতে লাগলো। কয়েক মুহূর্ত পরেই সে তার দৌড়ের গতি ভীষণই বাড়িয়ে দিল। ট্রেনে সবাই মিলে এখন অল্প ঝালমুড়ি খাওয়া হচ্ছে। ঝালমুড়ির আমার সবচেয়ে ফেভারিট পার্ট হলো ওই নারকেলের ছোট ছোট কুচিগুলি। প্রায় 3 ঘন্টা দৌড়ানোর পর আমাদের ট্রেন আমাদেরকে পৌঁছে দিল আমাদের গন্তব্য বহরমপুর কোর্ট। অবশেষে আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদে। এই যে ইয়াসিনদা গাড়ি পাঠিয়ে দিয়েছে, যা আমাদেরকে স্টেশন থেকে নিয়ে যাবে আমাদের হোটেলে। তো আমরা ইয়াসিনের রিসেপশনে যাচ্ছি। আপাতত স্টেশন থেকে গাড়ি নিয়ে বেরোলাম, একটু হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপর পেট পুজো হবে, তারপর তো শুরু হবে। মিনিট 15 পরেই আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম, হোটেল মোহন প্যালেস। সোলমেট বলে যে লেখাটি আছে ওটি এই হোটেলের রেস্টুরেন্টের নাম। হোটেলটি একদমই মেন রোডের ওপরেই, সামনেই বয়ে চলেছে হুগলি নদী। এই তো আমরা হোটেলে ঢুকলাম, এবার চেকিং করব। সব ব্যবস্থা ইয়াসিন করে রেখেছে। থ্যাঙ্কস টু ইয়াসিন না। থ্যাঙ্কস। রিসেপশনের কাজ মিটিয়ে এবার আমরা চললাম আমাদের রুমগুলির উদ্দেশ্যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। This is one of our rooms. ওরা পাশেরটা কারা? হ্যাঁ নিন। এটা আমাদের রুম। বাহ, রুমটা দেখতে খুব ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে, কোজি এন্ড কম্প্যাক্ট। আর এই হলো আমাদের 3 জনের রুম। রুমে ঢুকেই আমার একটু বাদরামি চালু হয়ে গেল। চলুন একটু রুম ট্যুর দেয়া যাক। রুমটা মোটেও বড় নয়, ছোটই, তবে 3 জন ব্যাচেলার ছেলের জন্য এনাফই বলা যায়। বাথরুমটা রুম অনুযায়ী বেশ বড়, প্রয়োজনীয় সবকিছুই আছে। খুব সরু হলেও লম্বা একটা ব্যালকনিও আছে। এক কথায় সব মিলিয়ে বেশ ভালো। 3 ঘন্টা ট্রেন জার্নির পর স্নান টান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি। আমার পাশে অরিন্দম দা ফোনে ব্যস্ত, কার সঙ্গে জানি না। এরপর হালকা একটু লাঞ্চ করে যাব বিয়ে বাড়ি। ব্রেকফাস্ট 12টার সময়। এই সাওয়া। এই ডাইনিং অ্যারেঞ্জমেন্টটি বেশ সুন্দর জায়গায়। ওপেন টেরেসে টেম্পোরারি শেড দেওয়া, সামনেই সদা ব্যস্ত রাস্তা, আর ঠিক তার সামনেই সদা প্রবাহমান হুগলি নদী। মেনুতে কি কি? মেনুতে আজকে আলু পরোটা, আলু পরোটা আর আলু সবজি, আলু পরোটা, দই আছে দই আছে। এখানে এক পত্নীনিষ্ঠ পতি তার পত্নীর প্রতি নিষ্ঠা পালনে ব্যস্ত। অভিজ্ঞতা এন্ড দেবজানি দি আর গিভিং আস কাপল গোল এক্সাম্পলস আর কি। খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আমরা রেডি হয়ে গেলাম বিয়ে বাড়ির জন্য। Here we are dressed up for the reception. রেডি টু রক। ওরে বাবা, কত সাজগোজ! বাবা কৃষ্ণাঙ্গ দেখো। একদম সাউথ আর নর্থ দুটো মিলিয়ে হিরো লাগছে। আমি হোল ইন্ডিয়ারই হিরো। বাবা, এই হলাম আমরা সকলে, কিন্তু অভিজ্ঞতা ফ্রেমের বাইরে থেকেই হাত বাড়াচ্ছে। শুধু এই একটা ছেলে শুধু সারাদিন শুধু ছবি তোলে। না না না, একদম এটা নমস্কার। হোটেল থেকে রিসেপশন হল গাড়িতে 10-15 মিনিটের দূরত্বে। বলতে বলতে পৌঁছেও গেলাম। এই তো আমরা পৌঁছে গেলাম ইয়াসিনের রিসেপশন হলে। এবার তুমি এত লজ্জা পেয়ে বসেছো কেন? ও ও ও ও, তুমি চশমা পরোনি? চশমাটা আমিও ভুলে বিয়ে করেছি বিয়ে করে কেমন লাগছে? আমার এটা মানে আমার কি বলা যায় না, আমি এত ভালো তার জন্য একদম একদম বেশি খুশি লাগছে। ইয়াসিনদা এবং শাবনামদিকে তাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের নতুন জীবন খুব সুখের এবং খুব আনন্দের হোক।
মিট অ্যান্ড গ্রিট সেরে নিয়ে এবার আমরা রওনা দিলাম পেট পুজোর উদ্দেশ্যে। জায়গা পেয়ে বসেও গেলাম, দেখা যাক মেনুতে কি কি আছে। ইন্দ্রজিতের বিয়েতে তো এইসব ডিজাইন তো তুলিতে ওই আসবে, রবীন্দ্রনাথের 2 কলি থাকবে এখানে, তোমারও সঙ্গে বেঁধেছি। তারপরে ভুলে গেছে আমাদের হিরো। আমরা খেতে বসেছি ইয়াসিনের রিসেপশনে, সুন্দর একটা মেনু কার্ড পেয়েছি, কিন্তু মেনু কার্ডটা দেখেই ইন্দ্রজিতের মুখ ভার হয়ে গেছে। না আছে মটনের অল্টারনেটিভ কোনো চিকেন, আর পাবদানা ওর মুখে রচে। না না, ওটা চিকেন না। যাই হোক, ও বলছে ও এই রাধা বল্লভী দিয়ে কাজ ছাড়বে। এইটাই হচ্ছে আমার আজকের খাওয়া। খাবার টেবিলে আমার বিরাট বড় হার্ট ব্রেকের পর এবার আমাদের গন্তব্য কাটরা মসজিদ। জানতে পারলাম 2টো অটো চেঞ্জ করে পৌঁছাতে হবে, তাই দেরি না করে উঠে পড়লাম প্রথম অটোতে। প্রায় মিনিট 15 পর দ্বিতীয় অটোতে উঠে পড়লাম। कितने आदमी हैं? 10 है। রাতে নামমাত্র ঘুমিয়ে সারাদিন ঘোরাঘুরি করে সত্যিই খুব টায়ার্ড লাগছিল, তাই অটোতেই একটু চোখ লেগে গিয়েছিল আর কি। আর সেই সময় পঙ্কজদা তার ক্যামেরা অন করে ব্লগ করতে শুরু করে। मुर्शिदाबाद ट्रिप में ये देखिए शेयर ऑटो में सोते हुए इंद्रजीत, हमारे ब्लॉग एक्सपर्ट और हमारे कैमरामैन। প্রায় 40 মিনিট পর আমরা এসে পৌঁছালাম কাটরা মসজিদে। গাড়ি থেকে নেমেই দূর থেকেই মসজিদটি বেশ অন্যরকম লাগছিল। বেশ বড় রেড অরেঞ্জ কালারের একটা পুরানো স্ট্রাকচার, একটা দুর্গ বা কেল্লার ভাইব আছে। তবে উপরের গম্বুজগুলো অবশ্যই মসজিদের ভাবও আনে। সামনের ওই লম্বা মিনার দুটি আসলে দুর্গেরই কাজ করত। ওইগুলিতে ফাঁকা জায়গা আছে যেগুলি থেকে বন্দুকবাজি করা হতো। এই মসজিদে এরকম টোটাল 4টি মিনার ছিল, 2টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এখন পড়ে রয়েছে এই 2টি। চলুন ভেতরে প্রবেশ করা যাক। দেখে অবাকও হলাম, আবার ভালোও লাগলো। এখানে ভিজিটার্স হিসেবে দেশীয় মানুষজনের থেকে বিদেশিদের সংখ্যা বেশি। উনি আবার ক্যামেরা দেখে হাইও করলেন। স্ট্রাকচারটির যত কাছে যাওয়া হচ্ছে তার বিশালতা এবং প্রাচীনত্বের একটা হালকা আঁচ অবশ্যই অনুভূত হচ্ছে। ওই যে মিনারের মধ্যে ফাঁকা জায়গাগুলি যেখান থেকে বন্দুকবাজি করা হতো। এই প্লাস্টার খসে পড়া দেওয়ালগুলি জানিয়ে দিচ্ছে এই মসজিদের বয়স বেশ অনেকটাই হয়েছে। অনেকটা মানে অনেকটা, 300 বছর। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে এই মুর্শিদাবাদের নামকরণ হয়েছিল, তিনি 1723 থেকে 1724 খ্রিস্টাব্দে তাঁর বিশ্বস্ত অনুচর মুরাদ ফরাজ খানকে দিয়ে এই মসজিদ নির্মাণ করেন। মুরাদ ফরাজ ছিলেন সেই সময়ের একজন আর্কিটেক্ট। কাটরা শব্দের অর্থ হলো কারাভানসারাই, অর্থাৎ মধ্যবর্তী বড় প্রাঙ্গণ সহ একটি পান্থশালা, যেখানে ভ্রমণকারী বা পথযাত্রীরা এসে বিশ্রাম কিংবা আশ্রয় নিতে পারে। ভারতীয় উপমহাদেশের সবথেকে বড় কারাভানসারাইগুলির মধ্যে কাটরা মসজিদ হলো অন্যতম। আমরা এখন যেদিক দিয়ে প্রবেশ করলাম বা আরো এগোচ্ছি, এটা আসলে মসজিদের পিছনের দিক, কিন্তু বর্তমানে এটিকেই এন্ট্রান্স হিসেবে ব্যবহার করা হয়। এটি হলো কারাভানসারাইয়ের সেই বড় প্রাঙ্গণ, যার চারিদিক দেওয়াল এবং দেওয়াল সংলগ্ন ছোট ছোট প্রকোষ্ঠ কিংবা কক্ষ দিয়ে ঘেরা। এই প্রাঙ্গণে সেই সময় নাকি 2000 মানুষ একসঙ্গে বসে নামাজ পড়তেন এবং এই কক্ষগুলো ব্যবহৃত হতো ওখানে বসে কোরআন পাঠের জন্য। এই যে এই স্ট্রাকচারটি হলো মসজিদ, আর মসজিদের সামনে এই বড় প্রাঙ্গণ। এই সাদা রঙের যে স্ট্রাকচারটি, ওটি হলো প্রকৃত এন্ট্রান্স গেট। ওখানে আমরা একটু পরে যাব। চলুন আগে মসজিদের ভিতরে প্রবেশ করি। প্রবেশের সঙ্গে সঙ্গেই একটা অবাক করা অনুভূতি, অসাধারণ স্ট্রাকচারস। সেই সময় যখন এই মসজিদ স্বমহিমায় বিরাজ করত, ভাবুন কতটা সুন্দর ছিল সে। আমরা তো এখন তার ভগ্নাবশেষ দেখেও মুগ্ধ হচ্ছি। উপরের এই ছাদ কিন্তু বরাবরই এরকম উন্মুক্ত ছিল না, ছিল বড় বড় গম্বুজে ঢাকা, যেগুলির ভগ্নাবশেষ চোখে পড়ছে।
এই ভাঙন এবং ক্ষয়ের মূল দায় যায় 1897 সালের ভয়াবহ ভূমিকম্পের ওপর, যার নিষ্ঠুরতা এই মসজিদের বহু ক্ষতি করেছে, যা অপূরণীয়। তিনশো বছর আগের আর্কিটেকচার, কত নিখুঁত এবং সুন্দর, ভাবলেই গায়ে কাঁটা দেয়। চলুন এবার এই মসজিদের প্রকৃত প্রবেশ পথ অর্থাৎ ওই সাদা স্ট্রাকচারটার দিকে যাই। এই সাদা স্ট্রাকচারটির সামনের সিঁড়ির নিচেই রয়েছে মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। এই হলো মসজিদের প্রকৃত সামনের দিক, যা বর্তমানে ক্লোজড এবং পিছনের দিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই হলো সেই সিঁড়ি যার নিচেই রয়েছে সমাধি। চলুন সমাধিটি দেখে আসি। এই হলো বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। এই মসজিদ নির্মাণের সময় মুর্শিদ কুলি খাঁ নির্দেশ দেন মসজিদের সামনে এমন এক জায়গায় তাঁর সমাধিক্ষেত্র স্থাপন করা হবে মানুষজন যেন তাঁর সমাধির ওপর দিয়ে পায়ে হেঁটে মসজিদে প্রবেশ করতে পারে, তবেই নাকি তাঁর আত্মা বেহস্ত বা স্বর্গলাভ করবে। তাই একদম মসজিদের ঢোকার মুখেই সিঁড়ির ঠিক নিচে এটি স্থাপন করা হয়। এই ভাবনা ছিল তার নিজের প্রায়শ্চিত্তের ভাবনা। তিনি তার রাজত্বে তার প্রজাদের ওপর যে অরাজকতা এবং অত্যাচার করেছিলেন, পরবর্তীতে তিনি তা রিয়েলাইজ করেন এবং নিজেকে এমন এক শাস্তি দিতে চেয়েছিলেন। প্রকৃতপক্ষে মসজিদে প্রবেশের সময় মসজিদটি এই রকম দেখতে লাগতো, যদিও মাঝের গম্বুজগুলো বর্তমানে নেই। শুধু মেন মসজিদের নয়, ধারের এই দেয়ালগুলোরও সারিবদ্ধ গম্বুজগুলির অধিকাংশই বর্তমানে আর নেই। এই সুন্দর ঐতিহাসিক স্থানে প্রায় 1 ঘন্টা সময় কাটানোর পর এবার আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। স্থানটি বর্তমানে সম্পূর্ণই একটি ট্যুরিস্ট স্পট, ধর্মীয় কোনো কিছুই এখানে অ্যাক্টিভ নয়। 1914 সালের 18 এপ্রিল এটিকে একটি গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এটি সম্পূর্ণই মেনটেন্ড অ্যান্ড প্রোটেক্টেড বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই দিকটি হলো মসজিদের প্রকৃত পিছনের দিক। দেখুন কত সুন্দর আর্কিটেকচার এবং কত সুন্দর একটি বাগান। এখানে এন্ট্রি সম্পূর্ণই ফ্রি, কোনো ফি দিতে লাগে না। মুর্শিদাবাদে আসলে কাটরা মসজিদে অবশ্যই আসা উচিত, স্ট্রংলি রেকমেন্ডেড। সত্যি দারুণ দারুণ দারুণ। আবার অটোতে করে হোটেলে ফেরার পালা। এই যে আমার হোটেল, কিন্তু আমাকেই থাকতে দেয় না। পৌঁছে গেলাম হোটেলে। আমরা প্রত্যেকেই ভীষণই টায়ার্ড, তাও ঠিক করলাম সামনেই নদীর ধারে একটু সময় কাটানো যাক। দেউলটির ওখানে নদীটা দেখেছিলি কি ভয়ঙ্কর লাগে দেখতে, এটা যেন মনেই হচ্ছে না নদী। সেই নদীটাই তো মনে হচ্ছে পুকুর না? আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র পিছনটাতে ইংলিশ চ্যানেল। মানে আমরা এখানে রিসাইড করছি। হোটেল কি খেয়েছিস? সোলমেট। তুই খাবারে কি মেশানো ছিল? এত ভুলভাল বকছিস। প্রচন্ডই টায়ার্ড, কিন্তু কালকে আবার সফর আছে আমাদের, মহা সফর। ফুল ফ্লেজেড কালকে ভ্রমণ আছে। আমরা এবার আইসক্রিম খেতে যাচ্ছি। এবার আমরা আইসক্রিম খেতে যাচ্ছি নদীর পাড়ে। ওই যে পেজিতে মাথার উপরে যে আইসক্রিম, আমার মাথা চক, ওই যে মাথা, এবারে ওখানটা আমরা আইসক্রিম খেতে যাবো। আসলে নদীর এই পার থেকে কৃষ্ণাঙ্কদা ওই পারে আমুলের কোনো একটা লাইট বোর্ড দেখে ঠিক করে ওখানে আইসক্রিম খেতে যাওয়া হবে। নদী পেরিয়ে আইসক্রিম খেতে যাওয়ার ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস লাগলো, তাই আমরা আর দুবার না ভেবেই যাত্রা শুরু করলাম। ওই যে সোজা দেখা যাচ্ছে আইসক্রিমের দোকান। ওটা আদৌ আইসক্রিমের দোকান তো কৃষ্ণাঙ্কদা? আমুল বলে লেখা আছে, মানে দুধ পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায় না। ঠিক পেয়ে যাও। মিনিট 2-3 পরেই চলে এলাম এই পারে। এই সেই আমুলের দোকান, এই সে আমুলের দোকান, যেটা আমরা সেই ওই দাস মিষ্টান্ন ভান্ডার পথ অতিক্রম করে সেই প্রান্ত থেকে নৌকা চেপে আমরা এখানে আমুলের আইসক্রিম খেতে এসেছি। আমরা সাকসেসফুল। দেখা যাক আমুল পেলে, আইসক্রিম পেলে তবে না সাকসেসফুল। কিন্তু সিঙ্গাড়ার দোকান।
কি করবো? এই ঠিক আছে তো কেশারের এটা তো হ্যাঁ এটাই ভালো খেতে এই ম্যাঙ্গোটা নেই, হ্যাঁ ম্যাঙ্গো আছে। ম্যাঙ্গো দাও। কেসার ভোগ খাবে? এই মিশন সাকসেসফুল এই যো আমাদের সিরাজউদ্দৌলা আইসক্রিম খেয়ে অপর প্রান্তে পৌঁছে যাচ্ছে। সিরাজউদ্দৌলা একটু তাকান এদিকে, একদম যা আপা না তো আপা কবুল করো না কি চলে গেছে। আরে হোক না আইসক্রিম খেয়ে আমরা ফিরেও পড়লাম। কি হাসি দেখো, এত ক্লান্তি শেষেও ফটো তোলার ক্রেজ যাচ্ছে না আমাদের সিরাজউদ্দৌলা। দেখেছি এই ছেলেটা, এখানে দুই দিগ্গজ প্রফেসর একটা চাবি খুলতে পারছে না, সো টায়ার্ড। একটা চাবি খুলতে পারছে না। আমি শুধু হাতটা দিচ্ছি না, বলে দেখো জাদু কাকে বলে, এটা তোমাদের সকাল জাদু হে না ওই সাইড বলে ঠিক আছে, এই যে জাদু হাতে। আমাদের সিরাজউদ্দৌলা এমন পাঞ্জাবি পরেছে নিজে খুলতে পারছে না, লোককে দিয়ে খোলাতে এসেছে। বাহ 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 বাহ। এই খুললো, এই একটুখানি বাকি খুললো, আমাদের এই খুলে এই গেল। তো মিশন সাকসেস। এই হাতটা না ঠিক আছে। ফ্রেশ হয়ে ইচ্ছা হলো একটু চা খাওয়ার। হোটেলের সামনেই একটি দোকানে এলাম চা খেতে। চাটা খুবই সুন্দর বানানো। এবার ডিনারের পালা। আমি খাবার সময় নিজের একটা ভিডিও করছিলাম, আর তা নিয়ে ওরা খুব মজা করছিল। কিন্তু আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম, তোমরা যে যা বলো ভাই, আমার নিজের খাবার ভিডিও চাই। রাত্রিরে জমিয়ে ডিনারের পর আমরা এখন একটু নাইট ওয়াকে বেরিয়েছি, একটু অজম টজম করবো যাতে করে পেটটা একটু সুস্থ থাকে। একদম। প্রায় আধ ঘন্টা নাইট ওয়াকের পর আমরা যে যার রুমে ফিরে পড়লাম। আজকের মতন দিনটা শেষ হলো। খুব মজা করেছি, সিরিয়াসলি ভীষণ মজা করেছি। ফার্স্ট ডে ওয়েন্ট ভেরি ওয়েল। আশা করি সেকেন্ড ডেটা আরো মজাদার হবে। আজকে একটা জায়গায় ঘোরা হয়েছে, তো স্টে টিউনড। চলো গুড নাইট। সো আজকের দিনটির মতো এই ভিডিওটিও এখানেই শেষ হলো। তবে আমাদের মুর্শিদাবাদের আসল আউটিং শুরু হবে নেক্সট ডে থেকে। তাই ইফ ইউ উইশ ইউ ক্যান স্টে টিউন ফর দ্য আপকামিং ভিডিও অর ভিডিওস। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।